শেখ হাসিনাকে ফেরানো নিয়ে ভারতের সঙ্গে আলোচনার বিষয় চূড়ান্ত হয়নি। ডিসেম্বরেই ঢাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে আলোচনা হবে কিনা তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান এই তথ্য জানান। তিনি বলেন, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফেরানোর উদ্যোগ নিতে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো নির্দেশনা আসেনি। তবে ডিসেম্বরে সচিব পর্যায়ে বৈঠকে এই প্রসঙ্গটি উঠতে পারে। এছাড়া এই বৈঠকের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কে গতিশীলতা আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে দেশটির দূতাবাসকে জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, আগামী 24শে নভেম্বর ঢাকায় বেলজিয়ামের সঙ্গে দ্বিপাক্ষিক সংলাপ অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী 25 থেকে 28শে নভেম্বর আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর করিম খান বাংলাদেশ সফর করবেন। পাকিস্তান ঢাকা থেকে করাচি সরাসরি ফ্লাইটের অনুরোধ করে জানিয়ে তিনি বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটি ঘোষণা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 22 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 11টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়। নির্বাহী কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ মাহিন সরকার, রশিদুল ইসলাম রিফাত, নুসরাত তাবাসসুম, লুৎফর রহমান, আহনাফ সাইদ খান, তারিকুল ইসলাম, মোহাম্মদ মেহরাব হোসেন সিফাত, আসাদুল্লাহ আল গালিব সহ আরও কয়েকজন। কমিটির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 18 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন করা হলো। পদাধিকার বলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, সদস্য সচিব, মুখ্য সংগঠক ও মুখপাত্র এই কমিটির সদস্য থাকবে। এদিকে নতুন পাঠ্য বইয়ে থাকছে আবু সাঈদ ও মুগ্ধের আত্মত্যাগের গল্প। আগামী বছরের নতুন পাঠ্য বইয়ে স্থান পেয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মুগ্ধের আত্মত্যাগের গল্প। ছাত্র জনতার আন্দোলন কেন্দ্রিক দেওয়াল জুড়ে আঁকা গ্রাফিতির পাশাপাশি তুলে ধরা হচ্ছে দেশের ইতিহাসের নায়কদের বীরত্বগাথা, অবদানের কথা। একই সাথে পাঠ্য বই থেকে বাদ দেওয়া হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও উদ্ধৃতি। যমুনা টেলিভিশনকে এসব তথ্য জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে ব্যস্ত সময় কাটছে ছাপাখানাগুলোয়। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে তাল মিলিয়ে পরিবর্তিত হচ্ছে নতুন বছরের পাঠ্যক্রম। নতুন শিক্ষাক্রমের আলোকেই দেয়া হবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই। তবে কিছুটা পরিমার্জন হয়ে বদল হচ্ছে চতুর্থ থেকে দশম শ্রেণীর পাঠ্য বই। নতুন শিক্ষাক্রমের পরিবর্তে মোটা দাগে বেছে নেওয়া হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা 2012 সালের পাঠ্যক্রম। বিশেষভাবে স্থান পাচ্ছে 2024 সালের গণ অভ্যুত্থান। নতুন বছরের কর্মসূচিতে থাকছে আবু সাঈদ ও মীর মুগ্ধের কৃতিত্ব গাথার গল্প। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বা এনসিটিভির চেয়ারম্যান AKM রিয়াজুল হাসান বলেন, গণ অভ্যুত্থান হয়েছে 69-90 এরশাদ স্বৈরশাসকের বিরুদ্ধে। এবার আমাদের গণ অভ্যুত্থান হয়েছে 24 সালে। এই 3 সময়ে অনেক ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করতে পারবে শিক্ষার্থীরা। একই সাথে বিভিন্ন শ্রেণীর পাঠ্যপুস্তক প্রাধান্য পাচ্ছে দেশের সঠিক ইতিহাস, বাংলাদেশের গৌরব উজ্জ্বল ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব, 7ই মার্চের ভাষণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা, মাওলানা ভাসানীর সংগ্রামী জীবনের পাশাপাশি থাকছে জাতীয় 4 নেতার বিশেষ ভূমিকা। এনসিটিভির চেয়ারম্যান বলেন, সেই সময় তো জিয়াউর রহমান কোনো রাজনৈতিক দল করেননি। তিনি দেশপ্রেমিক সৈনিক হিসেবে সেই সময়ের মতো তার দায়িত্বটুকু পালন করেছেন। সব মিলিয়ে তার যে ভূমিকা সেটা তো মুছে ফেলার সুযোগ নেই। 4 নেতা মারা গেছেন 3 নভেম্বর। জেলখানায়ও তাদের ভূমিকা রয়েছে নিঃসন্দেহে। অন্যদিকে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, তার নাম কেন বাদ যাবে? গত 17 বছর পাঠ্য বইয়ে ছিল সাবেক প্রধানমন্ত্রীর বিভিন্ন ছবি ও বক্তব্যের উদ্ধৃতি। দৃষ্টিগত এসব লেখা ছবি বাদ দেওয়ার কথা জানিয়ে তিনি আরও বলেন, বইয়ের মূল পৃষ্ঠার পরের ও পেছনের পৃষ্ঠায় এই দলীয় প্রচার প্রপাগান্ডার ছবি এবং তার বর্ণনা অন্তর্ভুক্ত করা হয়েছে। শিক্ষার্থীরা তো ওই বইটা একটা বিষয়ে বই হিসাবে দেখতে চায়, তাদের স্বপ্নের কথা শুনতে চায়, কোনো দলের কথা তো শুনতে চায় না। এটা তো চাওয়ার কথা না। পাঠ্যপুস্তক তো কোনো দলীয় বিষয়ে বই হতে পারে না।
উল্লেখ্য, ছাত্র জনতার আন্দোলনের সময় দেশ জুড়ে আঁকা হয় অসংখ্য গ্রাফিতি। সেগুলোর মধ্য থেকে ব্যাপক সাড়া জাগানো গ্রাফিতিগুলো অন্তর্ভুক্ত থাকছে নতুন পাঠ্য বইয়ে। জানুয়ারিতে যারা দশম শ্রেণীতে পড়বে, পাঠ্য বই হবে 2012 সালের শিক্ষাক্রমের আলোকে। এদিকে থানায় এসে কেউ যেন বঞ্চিত না হয় বলেছে ডিএমপি কমিশনার। থানায় এসে একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে তাগিদ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি বলেন, থানা হবে নগরবাসীর জন্য পুলিশের সার্ভিস সেন্টার। নগরবাসী যেন সহজে নির্ভয়ে থানায় যেতে পারে, তাদের সমস্যার কথা বলতে পারেন এবং প্রার্থিত সেবা গ্রহণ করতে পারেন তা নিশ্চিত করতে হবে। রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার ডিএমপিতে কর্মরত বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন, থানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আগত একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হয় সেটা নিশ্চিত করতে হবে। সভায় উপস্থিত ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীর অন্যতম সমস্যা হচ্ছে যানজট। ট্রাফিক বিভাগের প্রতিটি সদস্যকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার, অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক সহ উপস্থিত ছিলেন আরও অনেকে। এদিকে নির্বাচন কমিশন গঠন, পূর্বসূরিদের বদনাম ঘোচানোর চ্যালেঞ্জ। সাবেক সচিব এম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার ইসি পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিশনার হিসেবে 4 জনকে বেছে নিয়েছে সরকার। নির্বাচন কমিশন গঠনের যোগ্য ব্যক্তি খুঁজে পেতে সরকার গঠিত সার্চ কমিটির সুপারিশের আলোকে রাষ্ট্রপতি এই নিয়োগ দেন। গতকাল বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই বিষয়ক প্রজ্ঞাপন জারি করা হয়। আগামী রোববার দুপুরে সুপ্রিম কোর্ট লাউঞ্জে নবনিযুক্ত 5 কমিশনারের শপথ নেওয়ার কথা রয়েছে। যেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়াবেন বলে বিচারপতির দপ্তর সূত্রে জানা গেছে। আগামী 5 বছরের জন্য দায়িত্ব পাওয়া এই কমিশনের অধীনেই পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ সহ অন্য সব নির্বাচন হবে এই কমিশনের অধীনে। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানেল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অব আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিশ্লেষকেরা বলছেন, শেষ 3 জাতীয় নির্বাচন সহ স্থানীয় সরকারের ভোটে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির ঘটনায় নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। একসময়ে আগ্রহের তুঙ্গে থাকা ভোট থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। ভোটারের মনে আস্থা ফিরিয়ে আনাই হবে নতুন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ। তবে অনেকেই মনে করছে সাবেক সিইসি কাজী রাকিব, নুরুল হুদা ও কাজী আওয়াল কমিশনকে কাজ করতে হয়েছে দলীয় সরকারের অধীনে। বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে গঠিত নতুন কমিশন অনেকটাই সহায়ক পরিবেশে কাজ করার সুযোগ পাবে। এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 6 সদস্যের সার্চ কমিটির পক্ষ থেকে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে 10 জনের তালিকা সুপারিশ আকারে পাঠানো হয়। তাদের মধ্য থেকে 5 জনকে বাছাই করে সরকার। আগের 3 নির্বাচন কমিশন গঠনের সময় সার্চ কমিটির সদস্যরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে নাম জমা দিলেও এবার তারা চাননি। এর আগে সার্চ কমিটির পক্ষ থেকে রাজনৈতিক দল সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তির কাছ থেকে নাম আহ্বান করা হয়। দলীয় সূত্রে জানা গেছে, দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির তালিকায় এম নাসির উদ্দিনের নাম ছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।